শান্তাদি নমস্কার। হ্যাঁ নমস্কার। শান্তাদি, অনেক গল্প শোনার আছে। একেবারে যদি মানে আমার অন্তত ইচ্ছে, আপনার যখন থেকে স্মরণ আছে, মানে আপনার ছোটবেলাটা কোথায় কাটছে, কিরকম সেই সময়কার সময়টা কেমন, আমার খুব ছোটবেলার কথাই মনে আছে। আমার 1937 সালে জন্ম উত্তর কলকাতায়, যে পাড়াটা স্বামীজির পাড়া, শিমলে পাড়া। আমাদের বাড়ির থেকে তার বাড়ির দূরত্ব বোধহয় হেঁটে 3-4 মিনিট। তার মানে জোড়াসাঁকো থেকেও ধরুন ওই রকম 10 মিনিট না, হ্যাঁ জোড়াসাঁকোতে মিনিট 15, চিতপুর যেটা ছিল আগে। আমার সবচেয়ে প্রথম স্মৃতি, আমি জিতেন্দ্র নারায়ণ মেমোরিয়াল নার্সারি স্কুল বলে একটা স্কুল ছিল হেদুয়া, যেটা আজাদিনবাগ, তার উল্টো দিকে। সেই সময় নার্সারি স্কুল ব্যাপারটাই খুব কম ছিল, বিশেষত উত্তর কলকাতায় ছিল কিনা আমি জানি না। তা আমার যখন 2.5 বছর বয়স আর আমার দাদার 5 বছর বয়স, সেই সময় আমার বাবা মা গিয়ে আমাদের ওখানে ভর্তি করে দিলেন। আমার এইটুকু স্মৃতি আছে যে কেউ একজন আমাকে কোলে করে ভেতরে নিয়ে চলে গেল। আমি খুব হাসি হাসি মুখে চলে গেলাম, আর আমার দাদা পরিত্রাহী চিৎকার করে কাঁদতে লাগলো। এইটা আমার বোধহয় সবচেয়ে পুরনো স্মৃতি। সেই সময় হেতুয়ায় কি সাঁতার পুকুর শুরু হয়েছে? সাঁতার দেখতে যেতাম, আমাদের বেড়ানোর জায়গা ছিল। উত্তর কলকাতাটা তো বরাবরই কনজেস্টেড, কাজেই আমাদের ভোরবেলা বেড়াতে যাওয়া বা সন্ধ্যেবেলা বেড়াতে যাওয়ার জায়গা ছিল হেতুয়া, এবং ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাঁতার দেখাটা একটা শখের ব্যাপার ছিল। স্কুলে ভর্তি হয়েছি, প্রপার স্কুলে ভর্তি হয়েছি একটু পরে, 8 বছর বয়সে। কিন্তু তার আগে তো অনেক কিছুই মনে আছে। ধরো তখন দ্বিতীয় মহাযুদ্ধ চলছে, কারফিউ, তারপরে মাঝে মাঝে সাইরেন বাজছে। সাইরেন বাজলে আমরা দোতলায় থাকতাম, দোতলায় এবং 3 তলায় আমার জ্যাঠামশাইরা থাকতেন। হুড়মুড় করে আমরা 1 তলায় নেমে আসছি। একটা ঘর মানে রাত্রে ভরাস পাতা থাকতোই, কেননা অনেক সময় কখন অল ক্লিয়ার দেবে সেটা না পর্যন্ত আমরা সেখানেই ঘুমিয়ে পড়তাম। এই হ্যাঁ, আলো নেবাতে তো প্রত্যেকটা আলোয় একটা করে ঠুলি পরানো, তারপরে কাঁচের জানলায় সব ক্রস করে কাগজ লাগানো। আর এটাও আমার মনে আছে, হাতিবাগানের ওইদিকে যেদিন বোমা পড়লো, আমাদের বাড়ি ঘর জানলা সব কাঁপতে লাগলো। সেই স্মৃতিটাও আমার মনে আছে। আরেকটা খুবই দুঃখ মানে বেদনার স্মৃতি মনে আছে, সেটা হলো 1943-এর যে ফ্যামিন, সেই দুর্ভিক্ষের স্মৃতিটা আমার কাছে খুবই মানে স্পষ্ট হয়ে আছে। সেই সময় ওই শ্যামবাজারের যে 5 মাথার মোড়, ওই নেতাজির মূর্তি কি ছিল? না না, নেতাজির মূর্তি অনেক পরে হয়েছে। নেতাজির মূর্তি আমার কাছে খুব আধুনিক একটা ব্যাপার, কেননা তখন তো নেতাজি ফিরে আসবেন এই রকমই, মানে ধরো 47 সালে যখন স্বাধীনতা হলো, আমার মনে আছে আমাদের প্রত্যেক বাড়িতে সামনে নেতাজির ছবি, মালা এবং আলোর মালা দিয়ে সাজানো। এবং তখন আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে নেতাজি ফিরে আসবে। কাজে নেতাজির অন্তর্ধান, তারপরে সেই সম্বন্ধে নানা রকম মানে গুজব, গল্প, আশা আকাঙ্ক্ষা, এগুলোর মধ্যে দিয়ে আমি খুবই আমার স্মৃতিতে স্পষ্ট আছি। আপনার তারপরে উচ্চশিক্ষা কোথায়, কিভাবে? আমি সেন্ট বারবারা স্কুলটা একটা মিশনারি স্কুল ছিল, ওখান থেকে আমি হলাম স্কুল ফাইনালের প্রথম ব্যাচ। 51 সাল অবধি ম্যাট্রিক পরীক্ষা, 52 সালে স্কুল ফাইনাল। তা আমি সেই পরীক্ষা আমি দিয়েছি। তারপরে আমি কাছের বেথুন বা স্কটিশে না পড়ে বাবা আমাকে লোরেটো হাউস কলেজে ভর্তি করে দিলেন। তা লোরেটো হাউসে গিয়ে তো একদম অন্যরকম একটা পরিবেশ পেলাম, জীবনের পরিধিটাও খানিক বাড়লো, কেননা খুব উচ্চবিত্ত এবং অ্যাংলিসাইজড পরিবারের মেয়েদের সঙ্গে পরিচয় হলো। তবে দেখা গেল যে তারা বন্ধু হতে দেরি হয়নি। তারপরে ওখান থেকে আইএ পাশ করে, আমাদের সময় তো আইএ ছিল, করে আমি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলাম। তারপরে ওখান থেকে প্রেসিডেন্সি কলেজে
থেকে বিএ এমএও আমি প্রেসিডেন্সি থ্রু দিয়ে করেছি পড়াশোনা। পরে একবার বিদেশে গিয়েছিলাম একটা স্কলারশিপ পেয়ে। তো তারপরে অধ্যাপনার কাজ বা কর্মজীবনে প্রবেশ কি বিশ্বভারতী প্রথম? না না, আমি এখানে আসার আগে 7 বছর কলকাতা, দক্ষিণ কলকাতায় মুরলীধর গার্লস কলেজ ওখানে পড়িয়েছি। ওখান থেকে আমি এখানে এলাম। আর এখানে যে খুব একটা ভেবেচিন্তে বিশ্বভারতীতে কাজ করব এইরকম একটা মনে উচ্চাকাঙ্ক্ষা থেকে এসেছিলাম তা একেবারেই না। আগে আগে যখন শান্তিনিকেতনে এসেছি বেড়াতে, তখন মনে হয়েছিল এই একটা স্বপ্নপুরী, এরকম জীবনযাপন বা এইরকম ছাত্রছাত্রীদের জীবনযাত্রা যেটা দেখেছিলাম সেটা মনকে খুবই মুগ্ধ করেছিল। তারপরে একদিন হঠাৎ খবর কাগজে দেখলাম একটা বিজ্ঞাপন, খানিকটা খেলার ছলেই মানে আবেদন করলাম। তারপরে যখন হয়ে গেল তখন মনে মনে ভাবছি যে কলকাতা ছেড়ে যাব, কলকাতাতে থাকাটাই স্বাভাবিক মনে হয়। তখন আমাদের একজন মাস্টারমশাই বোধহয় আমার স্বভাবটা ভালো করে জানতেন, আমাকে ফোন করে বললেন যে দেখো, তোমার মনে যদি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াবার কোনো ইচ্ছে থাকে তাহলে তুমি এই সুযোগটা ছাড়বে না। তাহলে কেন স্যার? তিনি তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি প্রধান। বললেন তোমাকে আমরা যাদবপুরে নেব না। ভাবছো যাদবপুরে হবে? নেব না। আমি কেন? বললেন আমরা আমাদের এখান থেকে যারা পাশ করেছে তাদের ইয়ে দেবো, প্রায়োরিটি দেবো। কাজেই আমার মনে হয় তুমি যাও, একবার ঘুরে এসো। তো ঘুরে তারপরে মনস্থির করো। তো আমরা একদিন এলাম স্বামী স্ত্রী, এসে কৌশালীতে উঠেছিলাম। কৌশালীতে উঠে সন্ধ্যেবেলা শ্যামলদের বাড়ি গেলাম। পূর্ব পরিচিত? হ্যাঁ, শ্যামল আমার খুবই পরিচিত, ভাতৃতুল্য। কেননা প্রেসিডেন্সি কলেজে ও আমার 1 বছরের জুনিয়র ছিল এবং অসম্ভব মানে সমীহ এবং ভাতৃতুল্য ব্যবহার করতো বলে ও আমাদের সবাইকার খুব স্নেহের পাত্র ছিল। আর তারপরে যখন ইউনিভার্সিটিতে গেলাম, ওদের যখন ফাইনাল ইয়ার আমরা পাশ করেছি, তখন কলকাতার ইংরেজি বিভাগের, ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম রিইউনিয়ন হলো এবং সেই রিইউনিয়নে শ্যামল সরকার সেক্রেটারি ছিল। এবং রিইউনিয়নের সময় তো খুবই মেলামেশা, একসঙ্গে নাটক করা ইত্যাদি হলো। কাজেই শ্যামল আমার বহু পরিচিত। তো শ্যামলদের বিয়ে হয়ে গেছে তখন? না না না, যাই আমি যখন এখানে এলাম, হ্যাঁ তখন তো সময় এইটুকু। সেটা আমি জয়েন করলাম, মানে তারিখটা মনে আছে, 1 জুলাই 1967। তার মাসখানেক আগে আমি দেখতে এলাম যে বেড়াতে আসা আর বসবাস, সংসার এবং চাকরি করতে আসা তো ঠিক এক জিনিস নয়। কাজেই শ্যামলদা কোনখানে থাকতেন তখন? চীন ভবনের পেছনে? চীন ভবন। শ্যামলদা ছাড়া আর কেউ পরিচিত ছিলেন? হ্যাঁ, তখন আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন প্রফেসর শ্রীচন্দ্র সেন। তিনি আমাদের মাস্টারমশাই, অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেবার পর বেশ কিছু পরে উনি এখানে 1 বছর বোধহয় ছিলেন। 1 বছর মানে আমি আসার 1 বছর পরে উনি চলে গেলেন, এটা আমার মনে আছে। এবং এটাও মনে আছে যে আমি আসার পর যে সমস্ত বই, টেক্সট বই কেউ পড়াতে রাজি হয়নি, সেগুলো উনি আমাকে বলে এগুলো তুমি পড়া। তখন আমি বললাম যে না স্যার, আমি এইসব শক্ত শক্ত বই পড়াতে পারবো না। তখন উনি বলে আরে দেশের কাজ করছো, এই ভেবে পড়াও। অগত্যা দেশের কাজ করছি। আর ছিলাম আমি তখন 6 মাস এই সেবাপল্লীতে। ডাক্তার শৈলেন মুখার্জির, বর্ধমানের যে নামকরা ডাক্তার ছিলেন, ডাক্তার শৈলেন মুখার্জি বলতো বর্ধমানের বিধান রায়, তার স্ত্রী অরুণাদি, তার একটা বাড়ি ছিল, পরে ওরা বিক্রি করে দিয়েছেন এখন। ওই বাড়ির 1 তলায় এসে উঠেছিলাম আমরা। তখন কজন আপনারা, মানে কাজের ক্ষেত্রে? কাজের ক্ষেত্রে তখন না বলি মনে করে ডক্টর শিশির ঘোষ তখন ছুটিতে ছিলেন। আমার মনে হয় উনি সেই সময় বোধহয় আমেরিকায় একটা লেকচার ট্যুরে গিয়েছিলেন।
1 বছর পরে ফিরলেন। আর ছিলেন বিমল সরকার, ডক্টর সৌরেন মিত্র, ডক্টর কেপি বিশ্বাস, জীবন চৌধুরী, শ্যামল সরকার, দীপেন্দু চক্রবর্তী। আমি এলাম, আর অংশুমিত্রাদি মাঝে মাঝে আসতেন। হ্যাঁ, এখানে একটা কথা বলি, আমি কিন্তু বিদ্যাভবনে 67 সালে যোগ দিইনি। আমি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে যখন পেলাম তখন দেখলাম আমাকে বলা হয়েছে যে শ্রীনিকেতনে পল্লী শিক্ষা ভবনে এই সদনে যোগ দিতে। তো প্রথমে আমি আর একটু হতাশ হয়েছিলাম, কেননা মনের কাছে বিশ্বভারতী মানে শান্তিনিকেতন, এইরকম একটা ধারণা হয়ে গিয়েছিল। তো যাই হোক, এলাম। কিন্তু আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি যে আমি 1 বছর শ্রীনিকেতনে কাজ করতে পেরেছিলাম। কারণ যদি শ্রীনিকেতনে প্রত্যেক দিন দুবেলা যাওয়ার মানে ঘনিষ্ঠতা না হতো, তাহলে আমার শ্রীনিকেতন সত্যি সত্যি অজানা থেকে যেত। এইটা পরবর্তীকালে আমার মনে হচ্ছে যে আমার খুব সৌভাগ্য যে আমি 1 বছর শ্রীনিকেতনে কাজ করেছি। না, সত্যি শ্রীনিকেতনে কাজ করার সুযোগ একটা খুব বড় সুযোগ বলে আমারও পরে মনে হচ্ছে, মানে অন্তত জানার জন্য। মানে ধরো, আমি যদি সোজাসুজি এসে শান্তিনিকেতনে কাজে যোগ দিতাম, তাহলে কিন্তু কোনো দিনই মানে হয়তো অতিথির মতো যেতাম, কিন্তু ওখানকার একজন হয়ে থাকার অভিজ্ঞতাটা আমার হতো না। তো ওখানে কাদের পড়াতে হতো, যারা এগ্রিকালচার করছে? না, আমি পড়াতে হতো সোশ্যাল ওয়ার্কের ক্লাসগুলোকে। তখন খালি সোশ্যাল ওয়ার্কে মানে বিএসডব্লিউ হয়েছে, এমএসডব্লিউ হয়নি। ওটা বোধহয় 63-64 সালে শুরু হয়েছে। আর এগ্রিকালচার স্টুডেন্টদেরও পড়াতে হতো, এবং এমনকি সোশ্যাল ওয়ার্কে কেউ বাংলা নিলে তাদেরও আমি আর অংশুমিত্রাদি ভাগ করে পড়াতাম। কাজেই খুবই আমার ভালো লেগেছিল ওই 1 বছর। তারপর বিদ্যাভবনে, তারপরে ওরাই বিশ্বভারতী, ওটা ওদেরই নিজেদের বোধহয় তখন ওখানে কেউ ছিলেন না, দরকার ছিল। পরে বোধহয় এগ্রিকালচার থেকে উঠে গেল ইংরেজিটা। তারপরে একবার একটা চিঠি এলো যে তোমাকে ট্রান্সফার করা হয়েছে বিদ্যাভবনে ইংরেজি বিভাগে। আমি ওখানে পড়াতেও বিদ্যাভবনে ক্লাস নিচ্ছিলাম, কিন্তু আমি আসলে পল্লী শিক্ষা সদনের, আর কি তখন তো সদন ভবন নয়, তার স্টাফ ছিল। বিশ্বভারতীতে কাজ যে একটা তো দীর্ঘ আপনার কর্মজীবন, আকার বেড়ে চলাটা বোধহয় হয়েছে এই সময়, মানে একটা আকৃতি বাড়া খুবই। তার কারণ আমি যখন মানে পড়াতে শুরু করলাম এখানে ইংরেজি বিভাগে, তখন 4-5 জন 6 জন, এর বেশি এক ক্লাসে ছিল না। একমাত্র মনে আছে 68 সালে যে ব্যাচটা তখন 11 বছরের উচ্চ মাধ্যমিক দিয়ে এলো, সেই গ্রুপে ছিল মহাশ্বেতা মহাশ্বেতা সিংহ, রীতা ঘোষ। ওই একটা ক্লাস যেটাতে 10-12 জন ছিল। সেটা খুব একটা বড় ক্লাস বলে আমরা 13-14 জন ছিল। আর আকারে বাড়লে যেমন হয়, সম্পর্কগুলো একটু অন্যরকম হতে আরম্ভ করে। প্রথম দিকে যেটা আমার মানে আশ্চর্য লেগেছিল সেটা হলো যে ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকদের যে এত খোলামেলা নিবিড় সম্পর্ক, অথচ কখনো একটা যে সৌজন্যের সীমা ছাড়িয়ে গেছে, আমার কখনো সেরকম অভিজ্ঞতা হয়নি। ধরো, ওরা যে কোনো দিন যে কোনো সময় বাড়িতে, আমার বাড়িতে বলে না, সব শিক্ষকের বাড়িতে আসতে পারত। আর বিশেষত আমার একটু অভিজ্ঞতা অন্য, তার কারণ তখন বিভাগে মানে মহিলা শিক্ষক একমাত্র আমি ছিলাম। কাজেই কখন অজান্তে আমি ওদের মানে কাউন্সিলর হয়ে গেলাম। কাজেই ওদের নানাবিধ অসুবিধে, তার মধ্যে ইমোশনাল অসুবিধাও আছে, সেগুলো শোনার এবং সাধ্যমতো উপদেশ দেওয়ার ভারও আমি নিয়েছিলাম, এবং সেটা অনেক দিন পর্যন্ত বজায় ছিল। এইটা তো একটা খুব আনন্দের অভিজ্ঞতাও বটে, আনন্দের এবং বিস্ময়ের অভিজ্ঞতা। কেননা কলকাতায় থাকতে মানে এটা ঠিক মানে ধারণার মধ্যে ছিল না।
মানে এটা সম্ভব ছিল না। ঠিক। আর এই যে কাজের জায়গা আর বাড়ি, এ দুটো তো কলকাতায় সম্পূর্ণ আলাদা। তার একটা স্বস্তি আছে নিশ্চয়ই একটা যে কাজের জায়গায় কাজকে রেখে এলাম, অনেকটাই রেখে এলাম, কিন্তু তার যে একদম রিভার্স একটা কিছু সম্ভব, সেইটা এখানে এসে দেখলাম এবং আমার খুব ভালো লেগেছে। এবার এই যে সম্পৃক্ত হয়ে থাকা, মানে গোটা জীবনটাই কাজের সঙ্গেই, এটা শান্তিনিকেতন বিশ্বভারতীতে তো অন্য নানান রকম ভাবে, ধরুন আপনার প্রশাসনিক দায়িত্ব, ইচ্ছায় অনিচ্ছায় হোক, এগুলো কখনো না কখনো নিতেই হয়েছে, যথেষ্টই নিতে হয়েছে। সেই বিষয়ে মানে গল্প জমতে থাকে অনেক বলে জিজ্ঞেস করছি। মানে ধরুন উপাচার্যদের দেখেছেন অনেককে, আপনি যখন এসেছেন প্রথম কে ছিলেন উপাচার্য? তখন কালিদাস ভট্টাচার্য মশাই ছিলেন। সেটাও একটা বলার মতো। আমাকে সকলেই বললেন যে আপনি নতুন জয়েন করেছেন, একবার উপাচার্য মশাইয়ের সঙ্গে দেখা করে আসাটা এখানকার প্রথা। তো উনি তো ওই আওয়াগড় বাড়িতে, রাজবাড়ি থাকতেন। তা আমরা একদিন গেলাম, গিয়ে প্রণাম করলাম, তখন তো কম বয়স। আর ওর দাদা গোপীনাথ ভট্টাচার্য মশাই আমার প্রেসিডেন্সি কলেজে শিক্ষক ছিলেন, কেননা আমার ফিলোসফি ছিল একটা সাবসিডিয়ারি সাবজেক্ট, আমরা 5 সাবজেক্ট বলতাম। তো আমি সেটা বললাম। তারপরে উনি যেমন 5 জন লোকে গল্প করে তেমনি গল্প করলেন, বললেন এসো মাঝে মাঝে। তারপরে কিছুদিন পরে, তখন হয়তো বছরখানেক হয়েছে, একদিন দেখি, তখন আমি ওই গুরুপল্লীতে উঠে গেছি। ওখানে অপূর্ব ঘোষ মশাই থাকতেন, এখানকার পুরনো বাসিন্দা। ওর বাড়ির দোতলায় সিঁড়িটা বাইরে দেখেছি। হঠাৎ দেখি কালিদাসবাবু উঠছেন। আমি তো খুবই থতমত খেয়ে গেছি, হঠাৎ উনি আমার বাড়িতে আসছেন কেন? না, ওর ছেলের বিয়ে, উনি হেঁটে এসে উপরে এসে আমাদের নেমন্তন্ন করে গেলেন। সেটা বোধহয় তার অল্পদিন পরেই আর ঠিক ধারণার বাইরে চলে গেল। এটা আমার খুব, আমরা গেলাম নেমন্তন্ন খেতে, যেমন আর 5 জনের বাড়ি যাই। আর আরেকটা জিনিসও খুব ভালো লেগেছিল, আমি শান্তিনিকেতনে অনেকগুলো বাড়ি বদল করেছি নানা কারণগুলো, মানে কখনোই কোনো বাড়িওয়ালার সঙ্গে আমার অসরস হয়নি। কিন্তু ওই হয়তো একটা মানে গুরুপল্লীর বাড়িটা দোতলায় ছিল, আমার স্বামী অসুস্থ হলেন, ডাক্তার বললেন 1 তলায় থাকতে হবে, তাই সে বাড়ি ছেড়ে দিলাম। আর সে বাড়িটা বড্ড ছোট ছিল, তার কোথাও আরেকটা বাড়িতে গেলাম। তো যখন যে পাড়ায় গেছি, পাড়ার লোকেরা সকলে স্বতঃপ্রবৃত্ত হয়ে এসে যাতে সব দিক থেকে স্বাচ্ছন্দ্য হয় সেইটা দেখেছি। সেইটা, আর তখন তো টেলিফোন, মোবাইল তো কোনো ব্যাপারই না, টেলিফোনও ছিল না আমাদের কারো বাড়িতে। কাজেই সবাই, আপনি আসছেন বিকেলবেলা, এসে কেউ দুধের গোয়ালা ঠিক করে দিচ্ছেন, কেউ কাজের লোক ঠিক করে দিচ্ছেন, কেউ বলছেন যে তোমার আর কি দরকার, ওইখান থেকে তরকারি কিনো, ওইখানে ভুবনডাঙ্গার দোকানে ওরা ভালো জিনিস দেয়। কাজেই এই যে একটা পরিবার কথাটা বলতে মানে শুনতে একটু কেমন যেন হয়ে গেছে, কিন্তু সত্যি একটা মানে পারিবারিক মানে পরিমণ্ডল পেয়েছিলাম বলা যায়। এবং যে পাড়াতে যখন গেছি সেটাই দেখেছি, মানে এই বাড়িতে তো শেষ আমার বসবাস। এখানেও যখন এলাম, সঙ্গে সঙ্গে বাজপেয়ীজি স্ত্রী সুদর্শনা দিয়ে এলেন, এসে বললেন বলো কি লাগবে দরকার। জীবন চৌধুরী কোন সময় চলে গেছিলেন? আমার মনে হয় 69-এ, 60, আমার একটু তারিখগুলো মানে এগুলো সময়টা মনে আছে, চৈত্র মাস বোধহয়, চৈত্র সংক্রান্তির দিন, ওর কি তার 1-2 দিন আগে পরে ওর মন্দির হলো, আমাদের মন্দিরের মানে নিয়মিত মন্দিরের আশেপাশে। আর সেই সময়কার একটা কথা খুব বেশি করে মনে হয়, তার আগেই অধ্যাপক সভা তৈরি হলো, এবং অধ্যাপক সভা তৈরি হওয়ার ফলে যে একত্রিত হওয়ার মঞ্চ তৈরি হলো, তার একটা মানে মানে প্রকাশ দেখলাম যখন জীবনবাবু হাসপাতালে মানে মৃত্যুর সঙ্গে লড়ছিল। তাকে রাখা গেল না ঠিকই,
কিন্তু যে মানে একতার একটা অনুভব তৈরি হয়েছিল, সকলে মানে আমরা সকাল থেকে রাত অবধি ওই হাসপাতাল চত্বরেই থাকছিলাম, এবং যার যেটুকু করার সামর্থ্য সেটুকু সবাই করছিলেন। অধ্যাপক সভা তৈরি হয়েছে মানে কোন সময়, সেটা কি 68? আমার তো মনে হয় 68 সালে। তুমি না, অধ্যাপক সভা তৈরি হওয়ার কোনো কি বিশেষ কোনো পরিস্থিতি হয়েছিল, মানে এমন কি ছিল যে একটা কোথাও? হ্যাঁ, অধ্যাপকদের মনে অনেক রকম ব্যাপার নিয়েই ক্ষোভ ছিল। বিশেষত ক্ষোভ ছিল যে অধ্যাপকদের কথা ভালো মন্দ যাই হোক বলবার কোনো মঞ্চ ছিল না। এই মঞ্চটা খুব দরকার ছিল। সবসময় যে লড়াই করবারই দরকার তা তো নয়, কত রকমের সাজেশন আমাদের থাকতে পারে। আমাদের পড়াশুনো করা বা ছাত্রছাত্রীদের উন্নতির জন্যে কোনো কিছু বলা, এইসব কোথায় বলবো? ব্যক্তিগত স্তরে ছাড়া কোথাও বলার জায়গা ছিল না। তাছাড়াও ধরো প্রশাসনিক ব্যবস্থা সম্বন্ধেও ছিল দরকার। হ্যাঁ, মানে ক্ষোভ ছিল। সেই সময় উপাচার্য কি তখনও তো কালিদাস বাবুই ছিলেন। হ্যাঁ, কালিদাস বাবুই ছিলেন তখন। এবার আপনি ধরুন, আমি বলছি যে আপনার অসীম দাশগুপ্ত যখন এখানে উপাচার্য হয়ে আসছেন বা অম্লান দত্ত, আমাদের কেমন মনে হয়েছে? আমরা তো তখন অনেক ছোট, কিন্তু আপনাদের মধ্যে খুব একটা পারস্পরিক একটা সমীহ বা মানে কথাবার্তায় আমরা মনে হয়েছে আমাদের। না, আমার ব্যক্তিগত দিক থেকে ব্যাপারটা একটু আলাদা। তার কারণ অম্লান দত্ত আমার স্বামীর মাস্টারমশাই ছিলেন, এবং যখন আমি এখানে কাজ করতে এলাম, চাকরি নিয়ে এলাম, তখন আমরা একই বাড়ির একতলা দোতলায় থাকতাম। আমরা একতলায় থাকতাম, আর অম্লানবাবু কিটিদি এবং তাদের মেয়ে তারা থাকতেন দোতলায়। কাজেই অনেক দিক থেকে ওর সঙ্গে আমাদের জানাশোনাটা ব্যক্তিগত স্তরে ছিল। আর অসীমবাবুর তো আগে এখানে মাস্টারমশাই ছিলেন, আর সে সময় ওর সঙ্গে যাতায়াতটাও আমাদের মানে পারিবারিক স্তরে ছিল। বিশেষত ওর ছেলে অমিল, সে আমার মেয়ের চেয়ে একটু বড়, কিন্তু ওরা খুব বন্ধু ছিল। যেমন ওরা কোথাও যেতে হলে অমিলকে এইখানে জিম্মা করে দিতে, আমিও দু একবার আমরাও কোথাও যেতে গেলে আমার মেয়েকে ওদের বাড়ি জিম্মা করে। কাজে এরা শুধু মানে উপাচার্য হিসেবে আমার কাছে নন, এবং সুরজিৎ সিংহকেও আমরা অন্যভাবে খুব ভালোভাবে চিনতাম। মানে সাইকেল চালিয়ে উনি হয়তো চলে এলেন কোনো দিন। যেমন একদিন কলেজে এসে থেকে ফিরে আমার এই বাড়িতে বলেন যে একজন ভদ্রলোক সাইকেল চালিয়ে এসেছিলেন, একটু ঝাঁকড়া ঝাঁকড়া চুল। তখন প্রথমে আমি বুঝতে পারলাম না, ওর একটু চুলটা বড় ছিল তো, পরে বুঝলাম যে উনি সুরজিৎ সিংহ। আর একেবারে ফর্মালভাবে পেয়েছি ধরো প্রতুল গুপ্তকে, ওকে আমি জানতাম না, এবং সেই সময় বোধহয় আমি ডিপার্টমেন্টের চার্জে ছিলাম, মনে পড়ছে না, কেননা একাধিকবার ওর কাছে যেতে হয়েছে অফিসিয়াল কাজে। তবে উনি যা যা করব বলেছিলেন, চেষ্টা করবেন বলেছিলেন, সেগুলো কোনোটাই হয়নি বলে আমাদের খুব প্রসন্ন ছিলাম না। হয়তো পারেননি, পরে বুঝেছি হয়তো সম্ভব নয়। যেমন আমাদের একটা ভীষণ অসুবিধের জায়গা ছিল যে আমাদের বিভাগে শিক্ষক সংখ্যা অসম্ভব কম ছিল। মানে 7-8 জন মিলে আমরা ধরো বিএ এমএ তো পড়াচ্ছি, সঙ্গীত ভবনের ক্লাস নিচ্ছি, কলা ভবনের ক্লাস নিচ্ছি, তাদের অল্টারনেটিভ ইংলিশ কেউ থাকলে তাদের ক্লাস নিচ্ছি, তার উপরে পল্লী চর্চা এই পল্লী শিক্ষা সদরের ক্লাস নিতে হচ্ছে। এটা মানে আমরা দুবেলা ক্লাস নিয়ে একেবারে হিমশিম খেয়ে যেতাম। কাজেই আমাদের একটা প্রধান নালিশ ছিল যে আমাদের শিক্ষক সংখ্যা বাড়ানো, এবং তার জন্যে ইউজিসির কাছে
যা করণীয় সেটা কেন মানে কর্তৃপক্ষ করছেন না, এটা আমাদের বহু বছর আমাদের মানে সেটা কোন সময় মিটলো এই ধরো যতটা আমার মনে আছে 88 নাগাদ হঠাৎ আমাদের ডিপার্টমেন্ট একেবারে ফুলে ফেপে উঠল। 88 নাগাদ পর অনেক অ্যাপয়েন্টমেন্ট হলো। ধরো 88 সালে অভিজিৎ সেন এলেন, গৌতম ঘোষাল, ওরা জানুয়ারিতে এসছে, আমার মনে আছে ওই সময়। কেননা হঠাৎ আমরা দেখলাম যে আমাদের ভার নেবার সব ছেলে মানুষ এসে গেছে, আমরা মানে নিঃশ্বাস ফেলে বাঁচলাম। বিকাশবাবু এলেন বোধহয় 77 সালে, উনি তো পাঠভবন থেকে এলেন। আর হ্যাঁ 77 সালে। আর মাঝে মাঝে জীবন বন্দ্যোপাধ্যায় এসে ক্লাস নিতেন, কিন্তু সে পাঠভবনের শিক্ষক হিসেবে। আর মাঝে আরও এসেছেন দু একজন, সৌম্যজিৎ সামন্ত বলে একটি অল্প বয়সী অধ্যাপক এসেছিলেন, বোধহয় 2-3 বছর পরে নর্থ বেঙ্গলে চলে যান। আর দু একজন পার্ট টাইমার হিসেবে, যেমন পার্থ ঘোষের স্ত্রী কল্যাণী ঘোষ 2-4 মাস পড়িয়েছেন এই রকম। আর আসা যাওয়া এরকম পার্ট টাইম কেউ কেউ করেছেন। তবে 1988 পরে মানে স্থায়ী শিক্ষকরা এসে গেলেন, অভিজিৎ, গৌতম, তারপরে প্রণতি দিয়ে এলেন ওই বছরই মাসে। তো আপনার এই অধ্যাপক সভায় বলুন বা এই প্রশাসনিক দায়িত্বই বলুন বা শিক্ষকতা সব মিলিয়ে মানে খুব স্মরণীয় ঘটনা কিছু? না, আমি যে ঘটনাটার কথা বললাম যে জীবন চৌধুরীর দুর্ঘটনা এবং মৃত্যু, সেটাকে আমি একটা খুব স্মরণীয় ঘটনা বলে মনে করি। যেমন সেটা দুঃখের, তেমনি সেটা মানে ঐকান্তিক সহযোগিতার একটা। আমার মনে হয়েছিল যে অধ্যাপক সভা তৈরি করার একটা সার্থকতা দেখতে পেলাম। তারপরে আমি খুবই ঘনিষ্ঠভাবে অনেক বছর অধ্যাপক সভার নানা রকম মুভমেন্ট বা কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলাম। পরের বছর 1 বছর পূর্তিতে মনে আছে অভিনয় হলো বনফুলের কবয়, তো তাতে করেছিলাম একটি মেয়ের রোল, মহিলার রোল, সেটাই করেছিলাম। মানে কালচারাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত ছিলাম। অনেক দিন পর্যন্ত আমি অধ্যাপক সভার একজন বেশ সক্রিয় সদস্য ছিলাম। আর প্রথম যখন আসি তখন তো প্রত্যেকটি উৎসব মনে হতো স্মরণীয়, মানে সবই মানে নতুন বললেও বোধহয় মানে যথেষ্ট বলা হয় না। মানে এরকম মানে বসন্ত উৎসব বা বৃক্ষরোপণ এইরকম উৎসব যে হতে পারে, এটা আমার ঠিক মানে ধারণার মধ্যে ছিল না। কাজেই এগুলোকেই আমি স্মরণীয়, মানে সেদিক থেকে এখানকার জীবনযাপনটাই আমার কাছে স্মরণীয়। তেমনি কোথাও আক্ষেপ যেটা হচ্ছে সেটা ব্যক্তিগত স্তরে নয়, কিন্তু শান্তিনিকেতনে যে পরিবর্তনটা দেখলাম সেটা নিয়ে আক্ষেপ হয়। আমার একেবারে ব্যক্তিগত স্তরে বলছি যে ছাত্রছাত্রীদের সঙ্গে ক্রমেই মানসিক দূরত্ব একটা সৃষ্টি হতে লাগলো। হতে পারে সেটা বয়সের কারণে। ধরো আমার রিটায়ারমেন্ট 60 বছরে 1997 সালে। তারপরে একরকম আমার জোড়াজুড়িতে আমার সহকর্মীদের সঙ্গে আমার সবসময় একেবারে আদর্শ সম্পর্ক থেকেছে। তাদেরই জোড়াজুড়িতে আমি আর 3 বছর নিয়েছিলাম, এক্সটেনশন নিয়েছিলাম। আরও হয়তো 2 বছর নিতে পারতাম, কিন্তু ক্রমেই বুঝতে পারছিলাম যে আমার ভাবনা চিন্তার সঙ্গে ওই জেনারেশনের ভাবনা চিন্তা মিলছে না। পড়ানোটা তো শুধু একটা টেক্সট পড়ানো নয়, এ তো একটা আর্ট অফ লিভিংও শেখানো। সেইখানটা অনেকটা তফাৎ হয়ে গেছে। সেইটা আক্ষেপ বলবো না, কিন্তু সেই একটা দূরত্ব আমাকে ব্যথিত করেছিল। কিন্তু তার জন্য আমি যে কাউকে দায়ী করবো তা নয়। একটা কোথাও রাজনৈতিক, সেটা ধরুন কর্মক্ষেত্রে কোনো নিয়োগের ক্ষেত্রেই হোক, কি ছাত্রছাত্রীদের
এই যে একটা মানসিকতার গঠন বা একটা সামগ্রিক আচরণ ইত্যাদি, কোথাও কি মনে হয়েছে যে একটা কোথাও প্রভাবিত হচ্ছে? মানে প্রত্যক্ষভাবে এখানকার কর্মী হিসেবে কোনো বিশেষ চাপ যে নিয়ম দেখানো সেটা অনুভব করিনি। এবং আমি বিস্তারিত ইয়েতে যাব না, আমি জানতাম যে আমরা জানতাম যে আমরা যদি কর্তৃপক্ষের বিরোধিতা করি তাহলে আমাদের চাকরি হারানোর ভয় নেই, অর্থাৎ পিঠে কেউ ছুরি মারবে না, এইটুকু আমাদের ভরসা ছিল। কাজে আমাদের যে যখন হয়তো অগ্রাহ্য করেছি কর্তৃপক্ষের নির্দেশ, আমি ব্যক্তিগতভাবেই অগ্রাহ্য করেছি, হয়তো অ্যাডমিশনের ক্ষেত্রে এমন কিছু নির্দেশ এসছে যেটা মানিনি, মানে ন্যায়সঙ্গত নয় বলেই মানিনি, কিন্তু একবারও মনে হয়নি যে এর জন্যে আমাকে ভয় পেতে হবে। কর্তৃপক্ষকে সমীহ করা একটা পর্যন্ত তো আমরা করেই এসেছি, কিন্তু এই যে পরে যে একটা ভয়ের আবহাওয়া ছড়িয়ে গেল সেইটা কিন্তু আমার কখনো, আমি হয়তো আমাদের বলতে পারি, আমার মনে হয়নি কখনো। আর যে নিয়ম কানুনগুলো মানতে হয়েছে, ধরো ক্রমাগত তো নিয়ম বদলাচ্ছে, সেগুলো মেনে নেবার মধ্যে কোনো রকমের যে গ্লানি হয়েছে বা অন্যায় মনে হচ্ছে তা কিন্তু নয়। আর বিশেষত আরেকটা তার কারণ ছিল, তার কারণ আমাদের ইংরেজি, তখন তো ইংরেজি নয়, তখন ইংরেজি ও অন্যান্য ইউরোপীয় ভাষা বিভাগ, আমাদের মধ্যে যে একটা নৈকট্য একতা ছিল সেইটাও কিন্তু একটা খুব বড় কথা। কাজেই আমার অভিজ্ঞতার সঙ্গে সব বিভাগের অভিজ্ঞতা মিলবে বলে আমার মনে হয় না, সেটা আমি জানি মিলবে না। আর একটা কথা, যেহেতু নিজের জড়িত ছিলাম স্কুলে, কন্যার ছাত্রী হিসেবে পাঠভবনের যে সময়টা, পাঠভবন সম্পর্কে আপনার মানে এমনি মনে সেটা আমার খুব খুশি হয়ে বলবো, কেননা কন্যা না পড়লে আমার পাঠভবনটা জানা হতো না। পাঠভবনের শিক্ষক শিক্ষয়িত্রীদের আমি প্রায় সকলকেই চিনতাম আমার সহকর্মী হিসেবে, কিন্তু পাঠভবনে পড়াটা আমি মনে করি যে আমার মেয়ের জীবনে একটা সত্যি আশীর্বাদ। মানে এখন ও নিজে শিক্ষকতা করছে এবং শিক্ষকতার, যদিও সেটা কলেজ লেভেলে, কিন্তু শিক্ষকতার সম্বন্ধে ওর যে আদর্শই বলবো, সেটা কিন্তু সম্পূর্ণভাবে পাঠভবন থেকে মানে সে পেয়েছে। পরে যখন কলেজ লেভেলে পড়লো তখন কিন্তু আর বিশ্বভারতী বা শান্তিনিকেতনের প্রভাব আর ওর মধ্যে নতুন করে আর সঞ্চারিত হতে দেখিনি। আর আমার মেয়ে বেশ সব কিছুতে যোগ দেবার উৎসাহী ছিল এবং বাড়ি থেকেও আমরা ওকে কোনো কিছুতে কখনো বিন্দুমাত্র বাধা দিইনি এবং খুবই আনন্দে বড় হয়েছে। কাজেই সেই জন্যে আমি পাঠভবনের কাছে খুব কৃতজ্ঞ। বেশ শান্তাদি, শেষ করি আজকে। বেশ, খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, খুব আনন্দ হলো।